পরস্পর থেকে 1 সেমি দূরে আছে, তার ফলে ওদের মধ্যে যে কুলম্ব বল কাজ করছে তার মান হচ্ছে 1 ডাইন। একক আধান 1 সেমি দূরে থাকলে বল কাজ করে 1 ডাইন। তখন প্রত্যেকটা একক আধানকে Q1 কে এবং Q2 কে আমরা বলবো 1 ESU বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এবার আমরা কুলম্বের দিকে অগ্রসর হব। কুলম্ব কিন্তু এসআই পদ্ধতি, যেটার ক্ষেত্রে কুলম্বস ফর্মুলা হচ্ছে F is equal to 1/4πε0 Q1 Q2 by R square। আবার আমরা কার সংখ্যা বার করতে চলেছি 1 কুলম্ব, তাহলে Q1 আর Q2 এর মান করে দিচ্ছি 1, আর এর মানও কত করে দিচ্ছি 1, কিন্তু 1/4πε0 এর মান করে এলাম 9 তাহলে পরের লাইনে ঝামেলাটা দেখো কি থাকছে। Q1 আর Q2 এর মান আমি বানাতে চাইছি 1, আর এর মান অলরেডি 1 হয়ে গেছে, কিন্তু মাঝখানে আমার ঝামেলা সৃষ্টি করেছে 9 × 10⁹। তাহলে সেই অনুসারে আমরা যদি বলের জায়গাতেও 9 × 10⁹ লিখে দিই, তাহলে বলতে পারবো যে এটা কেটে গেছে, এরা দুজনা কেটে গেলে এটা কেটে 1, আর এর মানও দাঁড়াচ্ছে 1, তাহলে Q1 আর Q2 উভয়ের মানই হয়ে যাবে 1। কুলম্বের সূত্র থেকে Q1 আর Q2 এর মান যদি বার করতে হয়, তাহলে সেই অনুসারে এসআই পদ্ধতিতে আমরা যে অসুবিধা ফেস করছি, অবস্টাকেলটা যেটা আসছে সেটা হচ্ছে 1/4πε0 এর মান। কারণ এই ক্ষেত্রে সবাইকে 1 করলেই হচ্ছে না, 1/4πε0 এর মান হচ্ছে 9 × 10⁹। সেই ক্ষেত্রে ওকে অমিট করার জন্য বা উইথড্র করার জন্য বা কাউন্টার ব্যালেন্স করার জন্য আমরা 9 × 10⁹ দিচ্ছি বলেরও মান, তাহলে দুটো মান কেটে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি সংজ্ঞায় বলি যে দুটি বিন্দু আধান পরস্পর থেকে কত দূরত্বে থাকছে 1 মিটার, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হচ্ছে 9 × 10⁹ নিউটন। তাহলে প্রত্যেকটা আধানের মানই হয়ে যাচ্ছে 1, যাদেরকে আমি বলবো 1 কুলম্ব। জায়গাটা আরেকবার বলি, সিজিএস এ 1/4πε0 ছিল না, সেই জন্য সবার মানই সহজে 1 হয়ে গেছিল, এফও 1, আরও 1, Q1 ও 1, Q2 ও 1। কিন্তু আমরা যখন দেখছি সিজিএস পদ্ধতি, এই এসআই পদ্ধতি, তখন Q1 Q2 কে 1 করতে হলে আর কে 1 আমি ধরে নিতে পারছি সহজে, কিন্তু যেহেতু 9 × 10⁹ আছে, সেহেতু ওকে অমিট করার জন্য এফ এর মানটাকে আমাকে ধরতে হচ্ছে 9 × 10⁹, তবেই কাটাকুটি করে Q1 আর Q2 এর মান আমি 1 আনতে পারছি। সুতরাং আমি বলবো যে দুটি আধান যারা পরস্পর থেকে 1 মিটার দূরত্বে আছে, প্রত্যেকটার মান হচ্ছে 1 কুলম্ব, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল হবে 9 × 10⁹ নিউটন। ঘুরিয়ে বললে একক আধান দুটি পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকছে, তাদের মধ্যে ক্রিয়াশীল কুলম্ব বলের মান হচ্ছে 9 × 10⁹ নিউটন। তাহলে প্রত্যেকটা আধান Q1 Q2 উভয় আধানের মান হবে 1 কুলম্ব। তাহলে দুটি আধান 1 সেমি দূরে থাকলে যদি তাদের মধ্যে ক্রিয়াশীল বল 1 ডাইন হয়, তাহলে আধানগুলো হবে 1 ইএসইউ। দুটি আধান 1 মিটার দূরত্বে থাকলে যদি তাদের মধ্যে ক্রিয়াশীল মান 9 × 10⁹ নিউটন হয়, তাহলে প্রত্যেকটা আধান হবে 1 কুলম্ব। এবার কুলম্ব আর ইএসইউ এর সম্পর্ক বার করব, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ। আবার 1 ইএম ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট ইজ ইকুয়াল টু 10 কুলম্ব। তাহলে 1 ইএমইউ ইজ ইকুয়াল টু হবে 10, আর 1 কুলম্বের জায়গায় আমরা এই মান বসাতে পারি
তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ESC। তাহলে 1 কুলম্ব মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ESC। 1 EMU যেটা আধানের সবচেয়ে বড় একক, আমি একটু আগে বললাম ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, 10 কুলম্ব। আবার 1 EMU মানে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ESC। এই তিনটে সম্পর্কই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। তোমাকে উল্লেখ করে দেবে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য চার্জেস, দেন উই হ্যাভ টু অ্যান্সার দেয়ার ইজ এ মিউচুয়াল রিলেশন বিটুইন দ্য চার্জেস হুইচ ইজ 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 9 ESC, 1 EMU is equal to 10 কুলম্ব, 1 EMU is equal to 3 into 10 to the power 10 ESC। তিনজনের মধ্যে এটা পারস্পরিক সম্পর্ক আমাকে মনে রাখতে হবে ফর দ্য অ্যান্সার্স অফ দ্য এমসিকিউ। এবার আমরা নেক্সট যে পার্টে ঢুকবো সেটা হলো চার্জ ডিস্ট্রিবিউশন। দেখ, আমরা কুলম্বের সূত্রের কথা বলেছিলাম, বিন্দু চার্জের ক্ষেত্রে অ্যালাউ করে, বড় চার্জের ক্ষেত্রে বা যখন চার্জের আকারটা একটু বড় হয়, আধানটার আকার, তখন কুলম্বের সূত্র অ্যাপ্লাই হতে একটু প্রবলেম হয়। তখন আমরা কিভাবে সেটাকে সলভ করব সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। চার্জ তিন ধরনের হয়। এক, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ চার্জটা একটা রেখার উপরে, একটা দাগের উপরে চার্জটা থাকবে, একটা দাগের উপরে চার্জগুলো থাকবে বা আধানগুলো থাকবে। দ্বিতীয় হয় সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একটা তল নিব, তলের উপরে আধানগুলো থাকবে। তিন নম্বর হচ্ছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একটা আয়তন নিব, সেই আয়তনের মধ্যে আধানগুলো থাকবে। এখন দেখো, এইটা একটা তার আছে, এর জন্য আমি একটা বিন্দুতে এই আধানের থেকে একটা দূরত্বে একটা বিন্দু আধান আছে, তাহলে এই সম্পূর্ণ তারের আধানটা এই বিন্দু আধানের উপর আকর্ষণ বল দিতে পারে বা বিকর্ষণ বল দিতে পারে, কুলম্বের সূত্র। এই ক্ষেত্রফলটা থেকে একটা দূরত্বে একটা আধান আছে, তাহলে এই ক্ষেত্রফলের উপর যত আধান আছে তারাও এই আধানের উপর আকর্ষণ বল দিতে পারে অথবা বিকর্ষণ বল দিতে পারে, কুলম্বের সূত্র। এই আয়তনটা থেকেও আমি একটা নির্দিষ্ট দূরত্বে একটা আধান নিচ্ছি, তাহলে এই আয়তনটার মধ্যেও যত আধান আছে তারাও এই আধানটার উপর আকর্ষণ বল দিতে পারে বা বিকর্ষণ বল দিতে পারে, কুলম্ব সূত্র। তাহলে একটা দৈর্ঘ্যের উপর অবস্থিত সমস্ত আধান একটা বিন্দু আধানকে টানতেও পারে, ঠেলতেও পারে। একটা ক্ষেত্রফলের উপর অবস্থিত সমস্ত আধান একটা বিন্দু আধানকে টানতেও পারে, ঠেলতেও পারে। একটা আয়তনের মধ্যে উপস্থিত সমস্ত আধান অন্য একটা বিন্দু আধানকে টানতেও পারে, ঠেলতেও পারে। সমস্ত কিছু হবে কুলম্বের সূত্র মেনে। কিন্তু কুলম্বের সূত্র বলেছিলাম যে দুটো আধানই কিন্তু বিন্দু থাকছে, নাহলে কিন্তু এর প্রয়োগে অসুবিধা হচ্ছে। তাহলে এই আধানগুলোর ক্ষেত্রে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, এইসব ক্ষেত্রে কিভাবে কুলম্ব বল প্রযুক্ত হবে সেটা আমরা দেখব। তার আগে একটা কথা বলি, আমরা একটা জিনিস পড়েছিলাম ল্যামডা, লিনিয়ার চার্জ ডেনসিটি। একক দৈর্ঘ্যে যতটা আধান থাকে তাকে ল্যামডা বলি। সিগমা সারফেস চার্জ ডেনসিটি, আগের চ্যাপ্টারে পড়ে এসেছিলাম। একক দৈর্ঘ্যে যতটা, একক দৈর্ঘ্যে বলছি, একক ক্ষেত্রফলে যতটা আধান থাকে সেটা হচ্ছে সিগমা। আর লাস্টেরটাকে বলেছিলাম রো, যাকে বলা হয় ভলিউম চার্জ ডেনসিটি, অর্থাৎ একক আয়তনে যে আধান থাকে সেটা হচ্ছে এটা। এবার এটা জানার সুবিধা কি, একক দৈর্ঘ্যে এতটা থাকে, তাহলে আমার আছে ধরো এতটা দৈর্ঘ্য, ধরো 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে আধান থেকে 3 কুলম্ব, তাহলে 5 সেন্টিমিটার কত হবে, 3 × 5। 1 বর্গ সেমিতে আধান থাকে 5 কুলম্ব, তাহলে 5 বর্গ সেমিতে কত আধান থাকবে, 5 × 5। ঠিক এরকম ভাবে আমরা একের মধ্যে কতটা থাকবে জেনে গেলে ওটার গুণিতক হিসেবে বাড়িয়ে দিতে পারি, যেটাকে আমরা আধানের কোয়ান্টায়ন বারবার বলেছিলাম। বা যে কোনো জিনিস, আমার কাছে 1 টাকা আছে, তাহলে 10 টাকা থাকলে কি হবে, 10টা 1 টাকা থাকবে, 10 × 1, একই নীতি। তাহলে এটা হলো একের জিনিস, একের মধ্যে কত আধান দৈর্ঘ্যে, একের মধ্যে কত আধান ক্ষেত্রফলে, একের মধ্যে কত আধান আয়তনে। এবার আমার যদি এক থেকে অন্য জিনিস বাড়তে থাকে তাহলে আধানের পরিমাণও বাড়তে থাকবে।
এই জিনিস প্রমাণ করার জন্য আমরা প্রথমে নিব একটা এলিমেন্টারি লেন্থ, এলিমেন্টারি সারফেস, এলিমেন্টারি ভলিউম। তোমাদেরকে ক্লাস 11-এ বলেছিলাম এলিমেন্টারি কি, খুব ক্ষুদ্র। যেরকম এস দৈর্ঘ্য বলেছিলাম, কিন্তু ডিএস খুব ক্ষুদ্র দৈর্ঘ্য। ভি বেগ বলেছিলাম, কিন্তু ডিভি খুব ক্ষুদ্র বেগ। এ এক্সেলারেশন বা ত্বরণ, কিন্তু ডিএ খুব ক্ষুদ্র। পরিবর্তনটা খুব অল্প হলে তাকে আমরা ডি সামনে দিয়ে ডিনোট করি। ঠিক এরকমই দৈর্ঘ্যের ক্ষেত্রে ক্ষুদ্র দৈর্ঘ্যকে নিব ডিএল, ক্ষুদ্র ক্ষেত্রফলকে ডিএস, ক্ষুদ্র আয়তনকে ডিভি। ক্ষুদ্র দৈর্ঘ্য, ক্ষুদ্র ক্ষেত্রফল, ক্ষুদ্র আয়তন। তাহলে এবার দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখি। এরকম একটা দৈর্ঘ্য নিলাম, এই দৈর্ঘ্যের গোটাটাতেই আধান আছে। এই দৈর্ঘ্যে বা এই তারটা থেকে আর দূরত্বে একটা বিন্দু আধান আছে যার মান Q0। তাহলে এই টোটাল তারের এতগুলো আধানের জন্য এর উপরে কতটা কুলম্ব বল কাজ করবে সেটাকে বার করতে হবে। সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি যে এই তারের আধানটা প্লাস আর Q0 হচ্ছে প্লাস। তোমরা বিপরীত আধান নিতে পারো, আমি একই আধান নিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানকার টোটাল তারের যে প্লাস আধান সেটা এই বিন্দু আধান Q0 কে অবশ্যই বিকর্ষণ করবে। বিকর্ষণ তার মানে বাইরের দিকে। এই প্লাসকে ঠেলবে, ওই জন্য তীর চিহ্নটা আমি দিলাম বাইরের দিকে। এবার আমরা এখানে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম যার মান নিলাম কত, ডিএল। দেখো আধানটা আছে দৈর্ঘ্যের উপরে, তাহলে আমরা নিব ল্যামডা। এটাকে আমরা খুব ভালো করে জানি, এতবার আলোচনা করলাম। ল্যামডা মানে আধানের দৈর্ঘ্য মাত্রিক ঘনত্ব। তাহলে একক দৈর্ঘ্যে কত আধান থাকে, ল্যামডা পরিমাণ। তাহলে আমি কতটুকু দৈর্ঘ্য নিয়েছি, ডিএল। তাহলে ডিএল দৈর্ঘ্যে যে আধান থাকবে তাকে আমি লিখবো ডিকিউ। দেখো বড় আধানকে লিখি কিউ দিয়ে, কিন্তু আধান যেহেতু দৈর্ঘ্য ছোট হয়ে গেছে ওই জন্য আধানের পরিমাণ ছোট হয়ে যাবে। তাহলে ডিকিউ মানে হবে ল্যামডা ইন্টু ডিএল। একক দৈর্ঘ্যে থাকে ল্যামডা, তাহলে ডিএল দৈর্ঘ্যে থাকবে ল্যামডা ইন্টু ডিএল। স্বাভাবিক জিনিস। তাহলে এই আমরা প্রথমে একটা ক্ষুদ্র জিনিসের জন্য কাজ করাবো, তারপরে বৃহতের জন্য বার করব ইন্টিগ্রেশন করে। ইন্টিগ্রেশন পদ্ধতি আমি তোমাদেরকে ক্লাস 11-এ একবার বলেছিলাম যে সামগ্রিক কোনো প্রক্রিয়া যখন আমাকে বুঝতে হয় সেটার জন্য ইন্টিগ্রেশন। একজনের জন্য এতটা খাবার বরাদ্দ, তাহলে 1000 জনের জন্য কতটা বরাদ্দ দেবো ওই হিসাবে আমাকে করে দিবে ইলেকট্রন। একজনের জন্য এতটা আধান, 1000 জনের জন্য কতটা, একজনের জন্য বা একটা ক্ষুদ্রের জন্য এতটা, তাহলে সমগ্রের জন্য কতটা। ইন্টিগ্রেশন মিনস দ্য ইন্টিগ্রিটি, সংহতি, টোটাল সামেশন। তাহলে এই যদি ডিকিউ আধান এইটুকুটার জন্য, তাহলে এইটুকুটার মধ্যে যে আধান আছে সেটা হচ্ছে ডিকিউ। এই ডিকিউ আধানও প্লাস আর Q0 প্লাস। তাহলে ডিকিউ অবশ্যই Q0 কে বিকর্ষণ করবে বা আকর্ষণ করবে। যদি আমরা যেহেতু একই আধান নিচ্ছি তাহলে বিকর্ষণ করবে। কোন বল দ্বারা বিকর্ষণ করবে, কুলম্ব বল, যেটাকে আমরা বলবো ডিএফ। তাহলে ডিএফ এর মান হচ্ছে, আচ্ছা আমরা যদি এসআই পদ্ধতি নিই তাহলে 1/4πε0। আমরা ধরলাম যে আধানগুলো বায়ুতে আছে, বায়ুতে আছে বলে ε0। যদি অন্য কোনো মাধ্যমে থাকতো তাহলে সেটা এপসাইলন হতো। ε0 এর বদলে আমাকে দিতে হতো এপসাইলন। বায়ু মাধ্যমে ε0, অন্য কোনো মাধ্যম চলে গেলে নট বাদ শুধু হবে এপসাইলন। কিন্তু আমি ধরে নিচ্ছি বায়ু মাধ্যম, এয়ার মিডিয়াম বা ভ্যাকিউম যাকে আমরা বলি। কে বল দিচ্ছে, কাকে দিচ্ছে, ওদের মাঝে দূরত্ব কত ধরেছি, এটা কুলম্ব বল। আচ্ছা যদি আমি ভেক্টর রূপ দিই তাহলে এখানে একটা ভেক্টর। আচ্ছা ভেক্টর আমরা পড়ে এসেছি, ভেক্টরের মানও থাকে দিকও থাকে। 1/4πε0 dq ইন্টু Q0/r², এটা হচ্ছে বলের মান। আর দিক কোন দিকে, এটা তো এই দৈর্ঘ্য বরাবরই কাজ করছে, তাহলে যে দিক বরাবর কাজ করছে সেদিক বরাবর একটা একক ভেক্টর নিয়ে নিলাম আর ক্যাপ। আমরা জানি যে একক ভেক্টর কারোর সাথে গুণ করলে তার কোনো মানের চেঞ্জ হয় না, কারণ একক ভেক্টরের মডিউলাস মান কত হয়, 1। ক্লাস 11-এ আমরা পড়েছি বারবার।
তাহলে বলটা কাজ করছে ডি কিউ থেকে কিউ জিরোর দিকে, ওই জন্য এদিকে। তাহলে তীর চিহ্ন যেদিকে ওদিকে আমি একটা ভেক্টর দিলাম, সেই ভেক্টরটা হলো কত আর ক্যাপ। কিন্তু কোন ভেক্টর? একক ভেক্টর। কারণ আমার কিন্তু ওকে দিয়ে মান নির্দেশ করার কোনো ইচ্ছে নেই, আমার শুধু নির্দেশ বা ইচ্ছে ওর দিকটিকে নির্দেশ করার। ওই জন্য মান হচ্ছে ডি কিউ ইন্টু কিউ জিরো বাই আর স্কোয়ার, সঙ্গে দিকের জন্য গুণ হচ্ছে আর ক্যাপ, মানে আর বরাবরই এখান থেকে এদিকে কাজ করছে। একটা ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য কাজ করছে ডিএফ। তাহলে টোটাল তারের জন্য কত কাজ করবে? টোটাল তারের জন্য কাজ হবে এফ। এফ হলো ইন্টিগ্রেশন ওভার ডিএফ। ইন্টিগ্রেশন একটু আগে বললাম যে সমগ্রটার জন্য আমাকে দিয়ে দিবে, কিন্তু এটা তো একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা ইংলিশে বলি লেন্থ, যার প্রথম ওয়ার্ড এল, ওই জন্য এটাকে বলা হয় ইন্টিগ্রেশন ওভার লেন্থ। ওই জন্য তলায় লিখলাম এল, ইন্টিগ্রেশন ওভার লেন্থ। তাহলে এফ ইন্টিগ্রেশন ওভার লেন্থ ডিএফ। তাহলে ক্ষুদ্রের উপর ইন্টিগ্রেশন মানে আমি সমগ্রটা পেয়ে যাব 1/4 পাই এপসাইলন নট ডি কিউ এর জায়গায় ল্যামডা ইন্টু ডিএল, সঙ্গে কিউ জিরো তলায় আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। 1/4 পাই এপসাইলন নট ধ্রুবক বেরিয়ে গেল, ল্যামডা ধ্রুবক বেরিয়ে গেল, কিউ জিরো একটা ফিক্সড আধান ওটা বেরিয়ে গেল। তাহলে থাকলো ডিএল বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, ডিএল বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ ইন্টিগ্রেশন ওভার লেন্থ। তাহলে দেখো আমরা একটা টোটাল তারের জন্য ওই আধানটার উপর কি পরিমাণ বল কাজ করবে সেটা কিন্তু বের করতে পেরে গেছি। প্রথমে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম, তার জন্য কতটা বল কাজ করছে বার করলাম, তারপরে ধীরে ধীরে টোটালটার উপর ইন্টিগ্রেশন করলাম। তাহলে এখান থেকে শুরু করে এখানে টোটাল দৈর্ঘ্যের জন্য কতটার উপরে বল কাজ করছে সেটা আস্তে আস্তে আমরা জেনে গেলাম। এটাকে বলছি ইন্টিগ্রেশন ওভার এল। ছোটর জন্য কাজ করে এত, তাহলে টোটাল দৈর্ঘ্যের জন্য কাজ করবে কত, এল ফর লেন্থ। তাহলে এটা আমরা দৈর্ঘ্যের জন্য জানলাম, কিন্তু আমরা তিনটে জিনিস করেছিলাম, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন। নেক্সট আমরা ক্ষেত্রফল আর আয়তনের ব্যাপারে জানবো। এবার আমরা ক্ষেত্রফল আর আয়তনের জন্য জানবো। আমরা এখানে একটা ক্ষেত্রফল নিলাম, একই পদ্ধতিতে আমরা এগাবো। ক্ষেত্রফল থেকে আর দূরত্বে একটা আধান নিলাম কিউ জিরো, ক্ষেত্রফলের উপর যে আধান নিলাম সেটাও প্লাস, কিউ জিরো প্লাস। এবার আমরা আধানের ক্ষেত্রমাত্রিক ঘনত্বকে ধরেছিলাম কত, সিগমা। একক ক্ষেত্রফলে কতটা আধান থাকছে, সিগমা পরিমাণ। আমরা ক্ষুদ্র একটা ক্ষেত্রফল নিলাম, সেই ক্ষেত্রফলের মান কত দেব, ডিএস। তাহলে একক ক্ষেত্রফলে আধান থাকছে সিগমা, তাহলে ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস এর মধ্যে আধান কত থাকবে, সিগমা ইন্টু ডিএস। যেহেতু আধানটা ক্ষুদ্র সেই জন্য তাকে আমি লিখলাম ডি কিউ। এখন এই আধান থেকে আর দূরত্বে আছে কিউ জিরো, যেহেতু ক্ষুদ্র আধান তাহলে এইটুকুটার মধ্যে যে ডিএস ক্ষেত্রফলের মধ্যে আধান আছে ডি কিউ, তাহলে ডি কিউ এর জন্য কিউ জিরোর উপরে যে বল কাজ করবে সেটাও হবে ক্ষুদ্র, একদম আগের মতোই। তাহলে ডি কিউ ইন্টু কিউ জিরো বাই আর স্কোয়ার। আমরা সামনে নিলাম 1/4 পাই এপসাইলন নট, আবার লিখে দিচ্ছি ভ্যাকিউম বা বায়ু মাধ্যম। আচ্ছা, এবার যদি ভেক্টর দিই তাহলে আবার একই, এই আর বরাবর বলটা কাজ করছে, সুতরাং এখানে একটা আর ক্যাপ দিয়ে দিলাম, একক ভেক্টর। তাহলে ডিএফ ইজিক্যাল টু পেলাম 1/4 পাই এপসাইলন নট, ডি কিউ এর জায়গায় লিখবো সিগমা ইন্টু ডিএস, সঙ্গে কিউ জিরো তলায় আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। তাহলে একটা ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য কুলম্ব বল হলো এতটা। তাহলে টোটাল ক্ষেত্রফলের জন্য আবার আমরা কি করব, ইন্টিগ্রেশন ওভার ডিএফ। আচ্ছা, আগের ইন্টিগ্রেশনটা করেছিলাম একটা দৈর্ঘ্যের উপরে,
কিন্তু এবার তো নিয়েছি ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে আমরা বলি সারফেস, যার প্রথম ওয়ার্ড হলো এস। সুতরাং এটা হবে ইন্টিগ্রেশন ওভার সারফেস, অর্থাৎ ক্ষেত্রফলের উপর আমরা ইন্টিগ্রেশন করছি। এটা ইজিক্যাল টু পাবো ইন্টিগ্রেশন 1/4πε0 ধ্রুবক বেরিয়ে যাবে, সিগমা আগের মতোই ধ্রুবক বেরিয়ে যাবে, Q0 আগের মতোই ধ্রুবক বেরিয়ে যাবে, থাকলো উপরে ds, নিচে থাকলো r স্কোয়ার, সঙ্গে দিক হিসেবে থাকলো r ক্যাপ, তলায় ইন্টিগ্রেশন ওভার s। তাহলে দেখো একটা ক্ষেত্রফলের মধ্যে যতগুলো আধান আছে সবটার জন্যই আমরা Q0 তে কত বল কাজ করবে সেটা পেয়ে যাব। সর্বশেষ যেটা পাবো সেটা হলো আয়তন। আয়তনকে আমরা লিখি ভলিউম দিয়ে, স্বাভাবিক অর্থে এতক্ষণ ছিল ডিএল ডিএস, লাস্টে আয়তনে আসবে ডিভি। আয়তনের ক্ষেত্রে এর ক্ষেত্রে ছিল ল্যামডা দৈর্ঘ্যের, ক্ষেত্রফলের ক্ষেত্রে ছিল সিগমা, আয়তনের ক্ষেত্রে আসবে রো, যেটা একটু আগে লিখলাম। আর এত ইলাস্ট্রেটিভলি করার দরকার নাই, আমি দুটো করে দেখালাম। তাহলে আয়তনের ক্ষেত্রে যেটা আমি বল পাবো এফ, সেটা হবে সারফেস ইন্টিগ্রালের জায়গায় চলে আসছে ভলিউম ইন্টিগ্রাল। দৈর্ঘ্যের ক্ষেত্রে এল ছিল, ক্ষেত্রফলের ক্ষেত্রে এস হলো, আয়তনের ক্ষেত্রে ভি হচ্ছে ডিএফ। পরের লাইনে সিগমার জায়গায় চলে আসবে রো, Q0 এর জায়গায় Q0 থাকবে, 4πε0 একই থাকবে, ডিএস এর জায়গায় চলে আসবে ডিভি, এখানে ক্ষেত্রফল এর জায়গায় চলে আসবে ভি, আর স্কোয়ার জায়গায় আর স্কোয়ার, আর দূরত্বের জায়গায় আর ক্যাপ, একক ভেক্টরের জায়গায়। তাহলে সেই অনুসারে আমরা একইভাবে তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্য থাকলে তার ক্ষেত্রেও বল বার করতে শিখলাম, ক্ষুদ্র ক্ষেত্রফল থাকলে তার ক্ষেত্রেও বল খেতে শিখলাম, ক্ষুদ্র আয়তনের ক্ষেত্রে শিখলাম। তারপরে একটা বড় দৈর্ঘ্যের জন্য টোটাল বল বার করলাম, বড় ক্ষেত্রফলের জন্য টোটাল বল বার করলাম, বড় আয়তনের জন্য টোটাল বল বার করলাম। সবই কার আন্ডারে? কুলম্বস ল। এই পার্টে তোমরা এতটা পড়বে, যে ধরনের কোশ্চেন অ্যারাইজ করবে, you have to call me to resolve all kind of questions that arise in your mind. I think I will get much calls and response from you. Next video will be uploaded 2 days after this.